আমেরিকার গোপন অস্ত্রের তথ্য ফর্মুলা এখন ইরানের হাতে। এই গোপন অস্ত্র কি? আমেরিকার বাংকার বাস্টার বোমা। আপনারা এই 40 দিনের যুদ্ধের সময়ও দেখেছেন, পরবর্তী এই 13 দিনে দেখা যায়নি, কারণ এই 13 দিনে হামলার তীব্রতা কম, আমি বারবার বলছি। ওই হামলার সময় যে কোনো যুদ্ধে, গাজা উপত্যকায় যে ইসরায়েল যুদ্ধ করেছিল আমেরিকার বিরুদ্ধে, এই গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে, সেই সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল বোমা পড়ে আছে। আপনারা ছবি দেখেছেন যারা এই খোঁজখবর রাখেন। তো বোমা পড়ে আছে কেন? এই বোমাটি বিস্ফোরিত হয়নি। যে কোনো কারণে টেকনিক্যালি 10টা বোমা ফেললে একটা বোমা, বা 100টা বোমা ফেললে 7-8টা বোমা ফোটে না। এবং এই আমেরিকা ইসরায়েলের প্রযুক্তি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তাদের পক্ষে এখানে কিছু করার থাকে না। ইরানেও এরকম বোমা তারা ফেলেছে আমেরিকা, এবং বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে। অন্তত 2টি ঘটনায় বোমা যারা উদ্ধার করতে গিয়েছিলেন 8 থেকে 10 জন, 2টি ঘটনায় 8 থেকে 10 জন করে নিহত হয়েছেন। কেন? কারণ এই বোমা নিষ্ক্রিয় করতে যারা গিয়েছেন ইঞ্জিনিয়ারিং টিম, তাদের ফল্ট বা যে কোনো দুর্বলতার কারণে কিংবা কোনো কারণে হয়তো বোমাটি বিস্ফোরিত হচ্ছিল না, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়েছে। কিন্তু বেশিরভাগ বোমাই ইরান উদ্ধার করতে পেরেছে। তো যেসব বোমা এতদিন উদ্ধার করেছিল সেগুলো ছিল প্রচলিত বোমা, এর প্রযুক্তি ইরানের হাতে এমনিও ছিল। কিন্তু এইবার এই 40 দিনের যুদ্ধের সময় এমন একটা বোমা ইরান মানে হাতে পেয়েছিল অবিস্ফোরিত অবস্থায়, সেটি ছিল বাংকার বাস্টার বোমা। বাংকার বাস্টার বোমা হচ্ছে এখন পর্যন্ত পারমাণবিক বোমা, অর্থাৎ অ্যাটম বোমা বা হাইড্রোজেন বোমার চাইতে কম শক্তিশালী। হাইড্রোজেন বোমার পরবর্তী সবচেয়ে বেশি শক্তিশালী বোমা হচ্ছে এই বাংকার বাস্টার বোমা। এটি উপর থেকে নিক্ষেপ করা হয়। ভূমির উপরে পড়ার সময় এটি বিস্ফোরিত হয় না, এটি প্রথমে ভূমির ভিতরে ঢুকে যায়, যেটা পাওয়ার দিয়ে দেওয়া হয় 50 মিটার 100 মিটার, হয়তো 100 মিটার না 50 মিটার সর্বোচ্চ ঢুকে যায়। 50 মিটার পর্যন্ত যাওয়ার পরে এটি বিস্ফোরিত হয়, যাতে ওই ভিতরে কি আছে সেই জায়গাটাকে ধ্বংস করা যায়। এই উদ্দেশ্যে এই বাংকার বাস্টার বোমা আমেরিকা তৈরি করেছে। এই বাংকার বাস্টার বোমা ইরান হস্তগত করেছে, এটির উপরে রিভার্স ইঞ্জিনিয়ারিং চালিয়েছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং হলো, সবাই জানেন, যারা একেবারেই জানেন না, শোনেননি কোনোদিন, তাদের জন্য বলছি। রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে আপনি একটা জিনিস তৈরি করছেন, একটু 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 করে তৈরি করতে 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 আপনি একটা যন্ত্র তৈরি করেছেন। এখন আপনি করছেন কি, আবার উল্টা দিকে যাচ্ছেন। আপনি প্রথমে খোলসটা খুলছেন, তারপরে তারপরের পাশটা খুলছেন, তারপরের পাশটা খুলছেন, খুলতে 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 আপনি একদম শূন্যে চলে গেলেন। সমস্ত পার্টস এখন আপনার সামনে উন্মুক্ত। এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং, উল্টো ইঞ্জিনিয়ারিং, উল্টো প্রকৌশল বিদ্যা। তো এই রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান ওই বাংকার বাস্টার বোমার তথ্য উদ্ঘাটন করেছে, এবং এখন থেকে ইরান এই বাংকার বাস্টার বোমা তৈরি করতে পারবে। এখানে বলে রাখি, কারো কারো সন্দেহ হতে পারে যে ইরানের এত বড় প্রযুক্তি এসে গেছে, ইরানে এত বড় ইঞ্জিনিয়ার আছে, ইরানে এত বড় প্রযুক্তিবিদ আছে। সেই প্রশ্নের উত্তরে বলছি যে 2011 সালের 4 ডিসেম্বর, 2011 সাল, আমি এখন থেকে 15 বছর আগের কথা বলছি, আফগানিস্তান থেকে, তখন আফগানিস্তান আমেরিকার দখলে, আফগানিস্তান থেকে একটা RQ-170 ড্রোন উঠেছিল আকাশে। সেই ড্রোনটা আকাশে উড়ে যাওয়ার পরে, তখন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, আমি 2011 সালে তখন ইরানে, আমি রেডিওতে ইরানে কাজ করি, তখন ইরানে উড়ে যাওয়ার পরে এটি নিখোঁজ হয়ে গেল, আমেরিকা আর খুঁজে পাচ্ছে না। 2 দিন পরে ইরান রাজধানী তেহরানে এটাকে উন্মোচন করলো, সাংবাদিকদের ডেকে এনে দেখালো যে এই দেখো আমেরিকার ড্রোন আমরা নিয়ে এসেছি। এবং ড্রোনটা সম্পূর্ণ অক্ষত, মানে আকাশে ওড়ার পরে রিমোট কন্ট্রোল লাগে, তোর ঘুরিয়ে ওড়ানোর সময় যেমন সুতা লাগে, এই ড্রোন, যারা ড্রোন চালান জানেন যে ড্রোন আকাশে ওড়ার পরে এখানে রিমোট থাকে। আমেরিকা রিমোট দিয়ে চালাচ্ছে, কিন্তু ইরানে বসে ইরানি ইঞ্জিনিয়াররা তাদের রিমোট দিয়ে ওইটার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিলেন। এবং RQ-170 ড্রোন ছিল সেই সময়কার সর্বাধুনিক ড্রোন আমেরিকার হাতের। ইরান সেই ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে এটি ঠাস করে মাটিতে পড়েনি, আস্তে 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 এটিকে ঠিক হাতের উপরে আস্তে নামিয়ে নিয়ে এনেছেন, এবং ইরান 2 দিন পরে দেখিয়ে দিয়েছে যে এটা।
2011 সালের আগে ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন জায়গায়, আপনারা এখন ছবিতে দেখেছেন, বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ইরানি সাধারণ পাবলিক গিয়ে দেখে, এটা 2000 কিলোমিটার, এটা 1500 কিলোমিটার, এটার নাম এটা, এটার নাম এটা, এটা প্রদর্শন করে। ড্রোনও প্রদর্শন করতে আমি নিজে দেখেছি ড্রোন। তো 2011 সালের আগে যেসব ড্রোন ইরান তৈরি করছিল, 2011 সালের ওই RQ-170 পাওয়ার পরে ইরানের ড্রোন শিল্প ট্রিমেন্ডাস গতিতে উন্নতি লাভ করে। কেন? কারণ ওই ড্রোনটির উপরে ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং চালিয়ে আজকে যে তার 15 বছর পরে ইরানি ড্রোন যে আমেরিকাকে নাস্তানাবুদ করে দিয়েছে, ওই প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরান এই কাজ করতে পেরেছে। আমেরিকার বাংকার বাস্টার বোমাও এখন ইরানের হাতে। এটি গোপন অস্ত্র কেন বললাম? কারণ বাংকার বাস্টার বোমার প্রযুক্তি আমেরিকার বাইরে আর কারোর কাছে নেই। ইসরায়েলের কাছে থাকতে পারে, ইসরায়েলকে হয়তো আমেরিকা দিয়েছে, কিন্তু সম্ভবত নেই। কারণ গত বছরের জুন মাসে যখন ইরানের এই নাতানস পরমাণু স্থাপনায় বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালানোর প্রসঙ্গ আসলো, তখন কিন্তু আমেরিকাকে লেগেছিল। 2026 সালের 2025 সালের জুন মাসে যে 12 দিনব্যাপী যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ইসরায়েল একা করেছিল। শুধুমাত্র একটা রাতে আমেরিকা যোগ দিয়েছিল ওই যুদ্ধে। সেই রাতটা ছিল B-2 বোমারু বিমান এবং B-52 বোমারু বিমান দিয়ে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করার প্রয়োজন হয়েছিল। যদিও সেই বোমা নিক্ষেপ করেও ইরানের সেই পরমাণু সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু তারপরেও ওই বাংকার বাস্টার আমেরিকার একার হাতে ছিল। সেই প্রযুক্তি এখন ইরানের হাতে চলে আসলো। ইরান এখন সামনের দিকে তৈরি করবে বা করে ফেলেছে। তবে এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় যে, বলতে পারেন যে বাংকার বাস্টার উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তো B-52 বোমারু বিমান লাগবে, ওই বিমান তো ইরানের হাতে নাই। এখন এখানে আরেকটি কথা আছে যে বাংকার বাস্টার যে সাইজের আমেরিকা তৈরি করে, সেই সাইজ এবং সেই প্রযুক্তিতে ইরান নিয়েছে। এখন ইরান সাইজ ছোট করবে, প্রয়োজনে যদি যুদ্ধ বিমান না পায় তাহলে প্রয়োজনে ওই ক্ষেপণাস্ত্রের মাথায় বসিয়ে পাঠাবে, সমস্যা কি? আর ইরান তো বসেই আছে, ওই B-52 B-2 ওর দুই একটা যদি ভূপাতিত করতে পারে, এরপর ওই বিমানের উপরে রিভার্স ইঞ্জিনিয়ারিং চালাবে ইরান, তখন ইরানের পক্ষে ওই হামলাও ওই যুদ্ধ বিমানও তৈরি করা ইরানের পক্ষে সম্ভব হবে।